সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। জানুয়ারি মাসের 21 তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করছে। কর্কট রাশি থেকে বেরিয়ে বক্রী অবস্থায় ফিরে আসবে মিথুন রাশিতেই। তো মিথুন রাশিতে অবস্থানগত মঙ্গল কী প্রভাব ফেলবে এই মিথুন রাশির উপরে, তো এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, হয়তো কৌতূহলবশত, তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের উপর আলোচনা করা হচ্ছে, কারো কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। আর মঙ্গলের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন, কারণ গোচরের ফল সবসময় চন্দ্ররাশি অনুসারেই দেখতে হয়, নাম রাশি অনুসারে, চন্দ্ররাশি অনুসারে। লগ্ন হিসাবেও দেখতে পারেন, কিন্তু গোচরের ফল চন্দ্ররাশি অনুসারেই দেখে। বক্রী মঙ্গল 21শে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায় থাকছে। আর 24শে ফেব্রুয়ারি মার্গী হয়ে যাবে এবং এপ্রিলের 2 তারিখ পর্যন্ত মিথুন রাশিতেই থাকবে। তারপরে আবার 3 তারিখে মঙ্গল চলে আসবে কর্কট রাশিতে, তখন আবার নীচ অবস্থায় থাকবে। আর এই কর্কট রাশিতে তখন জুন মাসের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে। তারপরে আবার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে। তো এবারের মঙ্গলের পরিবর্তনটা অনেক দিনের হচ্ছে, একবার কর্কট একবার মিথুন, এই করল মঙ্গল। তো সর্বশেষ জুন মাস পর্যন্তই এরকমভাবেই রাশি পরিবর্তন করবে, তারপরে সিংহ রাশিতে প্রবেশ করবে। মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি। মঙ্গল যখন কেন্দ্রে নিজের রাশিতে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। এটি একটি শক্তিশালী রাজযোগ। মঙ্গল হচ্ছে সাহসের কারক। একটুতেই রেগে যাওয়া, চটে যাওয়া, মনের মধ্যে ক্রোধ নিয়ে চলে আসা, একটুতেই অধৈর্য হয়ে যাওয়া, কারোর সাথে বাকবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া, এগুলো কিন্তু মঙ্গলের কারণে হয়। যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গল ভালো অবস্থায় থাকে তারা খুব সাহসী হয়, সহজে হার মানতে চায় না, পরাক্রম ভাবটা প্রচণ্ড থাকে। যারা ভালো ডাক্তার, সার্জেন্ট, ইঞ্জিনিয়ার, সেনাবাহিনীর প্রধান, প্রশাসনের আধিকারিক হয়, তাদের জন্মছকে মঙ্গল কিন্তু খুব ভালো অবস্থান করে, কারণ এই সমস্ত কাজ করতে গেলে অত্যধিক সাহসের প্রয়োজন হয়। আর যদি মঙ্গলের অবস্থান খারাপ হয় জন্মছকে, তাহলে একটুতেই নিজের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, সহজে হার মেনে যাওয়া, ভীতু প্রকৃতির হয়। এবং মঙ্গল হচ্ছে রক্তের কারক, তো রক্তজনিতও কিন্তু সমস্যা এদের দেহে দেখা দেয়। তো মঙ্গল কর্কট রাশিতে নিচ অবস্থায় ছিল, তারপরে আবার বক্রী ছিল। এবার কর্কট রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে অবস্থান করবে। তো নিচ অবস্থা চলেই আছে, কিন্তু বক্রী অবস্থায় থাকছে ফেব্রুয়ারি 23 তারিখ পর্যন্ত। তো গ্রহ যখন বক্রী হয় তখন তার কী হয়, চেষ্টা বলে বৃদ্ধি পায়। এবার মঙ্গল হচ্ছে কি ক্রূর গ্রহ, তার সাথে আবার পাপী গ্রহ। তাহলে যখন বক্রী অবস্থা থাকছে তাহলে চেষ্টা বল, এই সমস্ত বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রাপ্যভাবও বেড়ে যাবে, আবার ক্রূরতাটা কিন্তু বেড়ে যাবে। তবে মঙ্গল বক্রী অবস্থায় রয়েছে এটা ঠিক, কিন্তু আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। নক্ষত্রটা আবার কিন্তু ভালো পেয়ে গেছে। তো এই নক্ষত্র সম্পর্কে তো বহু কিছু আলোচনা করেছি এর আগে, যে পুনর্বসু নক্ষত্র ধনুষবাণ, আমাদের জ্যোতিষশাস্ত্র মতের চিহ্ন ধনুষবাণ, অর্থাৎ একটা একাগ্রতা ব্যাপার উঠে আসছে। সবথেকে শুভ নক্ষত্র, পবিত্র নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এখন এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান, অর্থাৎ সেনাপতির হাতে ধনুষবাণ আসলো। তাহলে সেনাপতি যখনই একাগ্রতা নিয়ে কাজ করবে তখনই তো লক্ষ্যভেদ করতে পারবে। অর্থাৎ এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফলই দিবে এই মঙ্গল, এবং দেবগুরু বৃহস্পতির যে গুণগুলো, সেই গুণগুলো দ্বারা বিশেষ প্রভাবিত হবে মঙ্গল, এবং রাশিকেও যথেষ্ট প্রভাবিত করবে। আর দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের সম্পর্ক হচ্ছে মিত্রতা, অর্থাৎ যথেষ্ট ভালো ফল এই মিথুন রাশি পেতে যাচ্ছে। এবং সব থেকে এখানটাতে আরও একটি জিনিস উঠে আসছে, ভালো জিনিস। এই মঙ্গল বক্রী হয়েছে এটা ঠিক, নক্ষত্র পেয়ে গেল ভালো, এবং তার সাথেও একটা কি হচ্ছে, যে রাহুর যে দৃষ্টি পড়ছিল মঙ্গলের উপর, এবং শনির সাথে ষষ্ঠক যোগ, তারপরে শনির উপর দৃষ্টি পড়ছে। তো এই জিনিসগুলো তো ভালো ছিল না। তো এখন এইখান থেকে কিন্তু মুক্ত হলো মঙ্গল, তবে বক্রী অবস্থায় থাকছে। মিথুন রাশিটা কি, মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি। বুধের কিন্তু মূল ত্রিকোণ রাশি না, বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি।
কিন্তু মিথুন রাশি হচ্ছে কি একটা সাধারণ রাশি, যেরকম শনির সাধারণ রাশি মকর রাশি আর মূল ত্রিকোণ রাশি হচ্ছে কুম্ভ রাশি, সেরকম বুধের মূল ত্রিকোণ রাশি হচ্ছে কন্যা রাশি, আর সাধারণ রাশি হচ্ছে এই মিথুন রাশি। মিথুন রাশিটা হচ্ছে আবার বায়ুতত্ত্ব রাশি। এবার রাশির উপর মঙ্গল অবস্থান করবে, তো মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি। এবার মিথুন রাশির ক্ষেত্রে কারক না মঙ্গল, ষষ্ঠ ঘরের অধিপতি, ঋণের ঘর, ষষ্ঠ ঘর থেকে আমরা ঋণ জিনিসটাকে দেখি, আর হচ্ছে কি লাভের ঘর যেটা ইনকামের ঘর। এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এখন রাশির উপর অবস্থান করবে, অতএব রাশিকে তো বিশেষ প্রভাবিত করবে এই সময় মঙ্গল। এবার রাশির উপর যখন মঙ্গল যে সময় অবস্থান করবে সেই সময় আবার গ্রহদের অবস্থান আবার এরকম থাকছে যে রাশির উপরে মঙ্গল 21 তারিখ পর্যন্ত, 21 তারিখ থেকে অবস্থান করবে, আর রাশির চতুর্থ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে আবার কেতু অবস্থান করছে। রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে ধনু রাশি, এই ঘরে আবার 24 তারিখ পর্যন্ত রাশির অধিপতি এই মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে। 24 তারিখে আবার রাশি পরিবর্তন করে অষ্টম ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে মকর রাশি। এই ঘরে আবার সূর্য থাকছে, সূর্য ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত থাকবে। তো বুধ এখানটাতে 10 তারিখ পর্যন্ত থাকবে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত বুধ আবার অবস্থান করবে, আর বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। আবার ভাগ্যের ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে আবার দুটি কারক গ্রহ শনি আর শুক্র অবস্থান করছে, জুতি তৈরি করেছে। এবং শুক্র 28 তারিখ আবার রাশি পরিবর্তন করে কর্মের ঘরে অবস্থান করবে, আর কর্মের ঘরে রাহু অবস্থান করছে। রাহুর সাথে শুক্রের জুতি তৈরি হবে, লম্পট যোগ, কিন্তু ধনসম্পত্তি টাকা পয়সার দিক থেকে যথেষ্ট আবার খুব ভালো জুতি। আর রাশির যে দ্বাদশ ঘর যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে আবার দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি, সপ্তম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। আর ফেব্রুয়ারি মাসের 4 তারিখে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে, এখন কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। 4 তারিখ আসবে যখন ফেব্রুয়ারির, তখন কিন্তু মার্গী হয়ে যাবে, আর মার্গী হবে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। তো এই রকম কিন্তু গ্রহদের অবস্থান থাকছে মিথুন রাশির ক্ষেত্রে। ঋণের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, ইনকাম ঘরের অধিপতি মঙ্গল 21 তারিখে রাশির উপর অবস্থান করছে, আর রাশির অধিপতি আবার 24 তারিখ থেকে যে মকর রাশিতে অবস্থান করছে। সূর্যের সাথে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ। সূর্য হচ্ছে এই মিথুন রাশির ক্ষেত্রে তৃতীয় ঘরের অধিপতি, যেটা হচ্ছে যোগাযোগের ঘর, পুরুষার্থ পরাক্রমের ঘর। তো এই ঘরের অধিপতি রাশির অধিপতির সাথে মকর রাশিতে জুতি তৈরি করছে, আর এই জুতি যে এই যে বুধাদিত্য যোগ, এই যোগের উপর মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকছে, তার সাথে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। অর্থাৎ এই সময়কালে যোগাযোগ ব্যবস্থা যেরকম উন্নতি হবে, সেরকম বিদেশজনিত কাজ সম্পূর্ণ হবে এই মিথুন রাশির ক্ষেত্রে। তবে এইখানটাতেও কিন্তু একটা বাণীর প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যাবে, কারণ মঙ্গল হচ্ছে বক্রী অবস্থায় রয়েছে রাশির উপরে, আর রাশির অধিপতি বুধ বাণীর কারক অবস্থান করছে সূর্যের সাথে। বুধাদিত্য যোগ হচ্ছে এমন একটি যোগ, এর একটা বিশেষ প্রভাব হয় কি, যে যদি কোনো রকম কথা দিয়ে ফেলে তো সেই কথার কিন্তু খিলাপ করে না। এটা কিন্তু বুধাদিত্য যোগের খুব একটা ভালো বৈশিষ্ট্য, কারণ সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে যুবরাজ। এবার বুধকে আবার বাণীর চোখে দেখা হচ্ছে, মুখের বাণী। তাহলে রাজা যদি কাউকে কথা দেয় তাহলে তো সেই কথার খিলাপটা হবে না, না? এই জন্য বুধাদিত্য যোগের এটা কিন্তু বিশেষ গুণ লক্ষ্য করা যায়। আর মঙ্গল যে রাশির উপর অবস্থান করেছে, মঙ্গল হচ্ছে একটুতেই ক্রোধ, একটুতেই জেদ, এগুলো কিন্তু মঙ্গল থেকে উঠে আসে। এবার রাশির উপর অবস্থান করছে, তাও আবার বক্রী অবস্থায়, তাহলে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে। কোনো কাজ করতে গেলে আগেই রাগ চলে আসবে, মনের মধ্যে ক্রোধ জেদ এগুলো কিন্তু অল্পতেই চলে আসবে। কিন্তু আবার ইনকামের পিছনে যথেষ্ট দৌড়াবে, কারণ যে ইনকামের ঘরের অধিপতি রাশির উপর বসেছে। যতই ছুটাছুটি, যতই রাগ উঠুক, তাও কিন্তু ইনকামের পিছনে কঠোর পরিশ্রম করবে এবং দৌড়াবে কিন্তু, যে কিভাবে ইনকাম, কোন দিক থেকে ইনকাম উঠে আসবে, এরকম কিন্তু মানে চেষ্টা করবে এক কথায়। তার জন্য যথেষ্ট পরিশ্রম করবে, যেভাবে হোক ইনকাম করতেই হবে। এবার ষষ্ঠ ঘরেরও অধিপতি, ষষ্ঠ ঘর থেকে শত্রু জিনিসটাকে দেখায়, এবং মঙ্গল হচ্ছে পুরুষার্থ পরাক্রমের কারক। তো বাধাপ্রাপ্ত যদি হয় তো সেক্ষেত্রে মারামারিও করে নেবে, এরকম কিন্তু অবস্থা হয়ে যাবে। একে তো বক্রী অবস্থায় রয়েছে, যে নিজের ন্যায্য পাওনা পাওয়ার জন্য যদি অশান্তি করতে হয়, এরকম কিন্তু মঙ্গল এই মনোভাবটা তৈরি করাবে এই মিথুন রাশিকে। কিন্তু এই সময় এটা করলে চলবে না, কারণ মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে, যার
সিম্বলই হচ্ছে ধনুষবাণ। তো সেনাপতির হাতে যদি ধনুষবাণ আসে তাহলে তো সেনাপতিকে যথেষ্ট একাগ্রতা নিয়েই কাজ করতে হবে, তাহলেই তো সাকসেস পাওয়া যাবে। অর্থাৎ এদিকে কিন্তু মিথুন রাশিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের বাণীর উপর, নিজের ধৈর্যের উপর, নিজের ক্রোধের উপর, নিজের জেদের উপর, না তো কিন্তু হওয়া কাজ বিগড়ে যাবে। আর তার সাথে কি করতে হবে সেটা হচ্ছে ওভার কনফিডেন্ট, বিশ্বাস, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু মঙ্গলের তো বকরি, চেষ্টা বলে বৃদ্ধি করছে, তাহলে আত্মবিশ্বাসটাও যথেষ্ট বেড়ে যাবে যে আমি পারবই, এরকম মনোভাব চলে আসবে। অতএব এইটা কিন্তু মাইনাস পয়েন্ট। এবার রাশির উপর মঙ্গল অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি পড়ছে কন্যা রাশির উপর। তাহলে এই সময় যে মঙ্গল বকরি অবস্থায় রাশির উপর অবস্থান করছে, তাহলে রাশিকেও দেখছে, রাশির উপর তো অবস্থান করেছে, আবার বুধের রাশি কন্যা রাশিকেও দেখছে, আবার কিন্তু বুধকেও দেখছে, তা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করে। তো চতুর্থ দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার দরুন এই সময়কালে মায়ের সাথে আবার একটু মনোমালিন্য, মন কষাকষি এগুলো কিন্তু হবে। আবার মায়ের শারীরিক অবস্থারও কিন্তু অবনতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। তবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজকর্মে যুক্ত রয়েছেন, যারা রিয়েল এস্টেটের কাজে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন, বা জায়গা জমি প্লট হিসাবে কিনে রেখেছেন সেটাকে বিক্রি করার চেষ্টা করছেন, তো এগুলো কাজকর্ম কিন্তু যথেষ্ট ভালো হবে। কিংবা যে সমস্ত জায়গা জমি কোনো ঝামেলায় পড়েছিল, যার কাগজপত্র ছিল না বা মীমাংসিত হচ্ছিল না, এই সমস্ত কাজ কিন্তু যথেষ্ট এগোবে এই সময়। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে এই মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে ধনু রাশি, যেটা সপ্তম ঘর ধনু রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরু রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আর যেহেতু মিত্র রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং মিত্র রাশির নক্ষত্রে অবস্থান করে, তো এই সময়কালে দাম্পত্য জীবনের একটা বিশেষ প্রভাব পড়বে, একটা রোমান্টিক মনোভাব থাকবে, কথাবার্তা একটু যথেষ্ট উত্তেজিত থাকলেও যথেষ্ট কিন্তু দাম্পত্য জীবনেও একটা মধুরতা থাকবে। ঘোরাঘুরি, কোথাও ঘুরতে যাওয়া, থাকা খাওয়া, একটা অ্যাডভেঞ্চার লাইফ এ সময় থাকবে। এবং যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। যারা ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য করছেন, যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো, রোজগারের আয় ইনকাম এদের বৃদ্ধি পাবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা বেশি খাবারের ব্যবসার সাথে ইনভলভ রয়েছেন, যে কোনো খাবারের প্রোডাক্ট, যারা হোটেলের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময়। বা কোনো কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়ছে উচ্চ ঘর মকর রাশিতে, অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে, তা আয়ু বৃদ্ধির তো এটা সহায়ক হবে। তারপর আবার মঙ্গল রক্তেরও কারক, এবং এই ঘরে আবার সূর্য আর বুধের অবস্থান, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই মকর রাশির উপর পড়ছে। আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে, উচ্চ দৃষ্টি। এই সময়কালে সরকারি কিংবা বেসরকারি কাজের যাদের প্রমোশন আটকে ছিল তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, তবে পরিবর্তনের মাধ্যমে। পরিবর্তন কিন্তু এ সময় অবশ্যই হবে। এছাড়া ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই মঙ্গলের গোচরে। ঈশ্বরের প্রতি একটা বিশেষ বিশ্বাস আসবে মনে, ধর্মের কাজে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তবে অষ্টম ঘর এটা সংঘর্ষেরই ঘর, এখানটাতে রাশির অধিপতি এবং পরাক্রম ঘরের অধিপতির যে অবস্থান এটা হচ্ছে, কিন্তু অষ্টম ঘরের রাশির অধিপতির অবস্থান তো ভালো না। কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর মঙ্গলের দৃষ্টি পড়ছে, তবে মঙ্গল যেহেতু রক্তের কারক, তো রক্তজনিত সমস্যাও কিন্তু এই সময় দেখা দিতে পারে। যারা রক্তজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু বিশেষ সাবধান, এবং ত্বকজনিত সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু বিশেষ সাবধান এই সময়। মাইগ্রেনের ব্যথা, মাইগ্রেনজনিত সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে এই সময়কালে, কারণ মঙ্গলের বক্রি অবস্থায় রয়েছে, তার উচ্চ দৃষ্টি পড়ছে ওই ঘরে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। তবে সব কথার এক কথা, সেটা হচ্ছে যে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট একাগ্রতায় নিয়ে আসতে হবে। ওভার কনফিডেন্ট এই জিনিসগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো হওয়া কাজ কিন্তু বানচাল হবে। এবং যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই চলতে হবে, প্ল্যান নিয়েই চলতে হবে। এই সময়কালে রাস্তাঘাট পার হওয়া যথেষ্ট সাবধান, গাড়ি ঘোড়া দেখে সাবধান, গাড়ি ঘোড়া চালাতে গেলেও সাবধানে চালাতে হবে। তো এই সমস্ত দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই মিথুন রাশিকে, তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে। তবে
ইনকামের দিকে কিন্তু যথেষ্ট ছুটবে, ইনকামের মনোভাব থাকবে, কিভাবে ইনকাম করতে হবে, ইনকামে কিভাবে উন্নতি করা যায়, এটা কিন্তু যথেষ্ট আইডিয়া চলে আসবে এই মিথুন রাশির ক্ষেত্রে। কারণ আয়ের ঘরের অধিপতি মঙ্গল রাশির উপর অবস্থান করছে, কিন্তু পরিশ্রমও করাবে এবং বুদ্ধি করেই চলতে হবে। তার সাথে একাগ্রতা অবশ্যই নিয়ে আসতে হবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করার জন্য। এই সময়কালে মিথুন রাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ এগুলো কিন্তু পাঠ করতে হবে। আর এগুলো পাঠ করার আগে শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, বজরংবলীর দর্শন করবেন, মঙ্গলবার করে বজরংবলীকে ভোগ দিবেন। ওদিকে শুক্র শনির জুতি তৈরি রয়েছে। গোমাতার সেবা করবেন, গোমাতার সেবা করবেন, সবুজ চারা খেতে দিবেন, এই সমস্ত করলেই হবে। তো যাই হোক, মঙ্গলের সম্বন্ধে বিশেষ আলোচনা করলাম এই মিথুন রাশিতে। তো সবার ক্ষেত্রে মিলবে সেটাও না, যাদের ক্ষেত্রে মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনাদের জন্মকুষ্ঠিতে হয় মঙ্গলের অবস্থান বা অন্যান্য গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজন মনে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে শুল্ক লাগু থাকবে। আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো মানে নাই, আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথেও যোগাযোগ করবেন। তো যাই হোক, যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।